ভারত থেকে আজও প্রবেশ করেনি পেঁয়াজের ট্রাক। আমদানি করা পেঁয়াজ আসছে সমুদ্রপথে। এখনো বাজার চড়া, কমেনি চালের দামও, বিপাকে ক্রেতারা। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার ঘটনায় এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত মিজান। গণধর্ষণের অভিযোগে আটক 6। রংপুর লালমনিরহাটে তিস্তার ভয়াবহ ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ বহু স্থাপনা। শেরপুরে হুমকির মুখে তীররক্ষা বাঁধ। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা যশোর খুলনা মহাসড়ক। লক্ষ্মীপুরের বেশিরভাগ আঞ্চলিক সড়কেরই বেহাল দশা। উন্নয়নের ছোঁয়া লাগেনি নেত্রকোনার মদন পৌরসভায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও ভাঙা রাস্তার কারণে দুর্ভোগে স্থানীয়রা। 6 মাস পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো শিলাইদহের কুঠি বাড়ি। প্রাণ ফিরেছে কবিগুরুর স্মৃতি বিজড়িত আঙিনায়। স্বাস্থ্যবিধি মানার নির্দেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। এখনো কমেনি পেঁয়াজের ঝাঁজ। চট্টগ্রামে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায়। খাতুনগঞ্জে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা। আর ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। দফায় দফায় দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গেল 14 সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে দাম বেড়ে পেঁয়াজের কেজি 120 টাকা পর্যন্ত ওঠে। এরপরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে ভোক্তা অধিকার অধিদপ্তর। এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম নতুন করে আর বাড়েনি। এদিকে প্রধান 3 স্থল বন্দর দিয়ে আজও ভারত থেকে আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। তবে কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আসছে আমদানি করা পেঁয়াজ। বাজারে তো মনে করো হিসাবের পয়সা নিয়ে আসে, এখন আসে দেখতেছি হঠাৎ বাজারের দ্রব্যমূল্য চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। বাজারে সবসময় তদারকি করা দরকার, তাহলে পেঁয়াজের দামটা স্বাভাবিক অবস্থায় থাকবে, মানুষের ক্রয়ের মধ্যে থাকবে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে আসছে 1,18,000-এর বেশি মেট্রিক টন পেঁয়াজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সমুদ্র পথে এসব পেঁয়াজ কবে আসবে, এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ অতি, আপনি যথার্থই বলছেন। সমুদ্র পথে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভারত ছাড়া অন্যান্য যে চীন, পাকিস্তান সহ মিশর সহ বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের দিকে কিন্তু আসলে জাহাজগুলো কিন্তু আসলে আসা শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন ভারতের যে পেঁয়াজ, সে পেঁয়াজের কোনো কমতি আমরা দেখছি না। আমরা একটু কথা বলতে চাই কখন অন্যান্য দেশের পেঁয়াজগুলো আসবে। আমার পাশে আছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপপরিচালক আসাদুজ্জামান বুলবুল। আমরা জানতে চাচ্ছি কখন পেঁয়াজগুলো আসবে। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমরা মোট 274টি পেঁয়াজের আমদানি অনুমতিপত্র ইস্যু করেছি। এর মাধ্যমে 1,18,727 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে বাংলাদেশে আসবে। চীন, মায়ানমার, পাকিস্তান, ইজিপ্ট, তুরস্ক, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়া থেকে এই পেঁয়াজ আমদানি হয়ে আসবে। জাহাজ বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রামে এসে পৌঁছানোর সাথে সাথে আমরা ইন্সপেকশন করে পেঁয়াজের নমুনা সংগ্রহ করে রোগ পোকামাকড় মুক্ত মর্মে নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে ছাড়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত হয়। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে সমুদ্র বন্দর দিয়ে যে পেঁয়াজগুলো আসবে সেই পেঁয়াজের কিন্তু ছাড়পত্র দেবে কিন্তু তারা বলছিলেন আমাদেরকে কিন্তু আসলে যে পেঁয়াজগুলো আসার পথে খুব শীঘ্রই কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরে চলে আসবে। আর চট্টগ্রাম বন্দর আসলে দ্রুত সময়ের মধ্যে এই পেঁয়াজ কিন্তু খালাস হবে। চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজগুলো যখন যাবে পেঁয়াজের দাম অনেকটা কমে যাবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অত্তির কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী নয়ন বড়ুয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।
গেল এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। তবে চালের দর বৃদ্ধির কারণ হিসেবে আড়তদাররা দুষছেন মিলারদের। মিলাররা বলছেন বাজারে ধানের আমদানি কম থাকায় চালের দাম বেড়েছে। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ চাল উৎপাদন হয় দিনাজপুরে। গেল সপ্তাহে মোটা স্বর্ণা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে 36 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। বিআর 28 চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 46 থেকে 48 টাকা, আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা দরে। দফায় দফায় চালের দর ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর তাগিদও দেন তারা। 150 টাকা বাড়ি দিয়েছে বস্তায়, তো গরিব মানুষ এখন কেঙ্কুরি খাই চাল কিনে। সরকার যদি একটু প্রশাসনের মাধ্যমে এগুলো একটু বাজার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে, ইনশাল্লাহ পারবে। ব্যবসায়ীরা বলছেন মিলারদের কাছ থেকে বেশি দরে চাল কেনার কারণেই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মিলাররা যা বলবে তাই তো হবে ভাই, বুঝছেন না? গৃহস্থ বললে তো আর হবে না। মিল মালিক যেভাবে দাম ধরে সেভাবে বেচা কিনাটা করি আমরা। ধানের দাম বেশি না মিলারদের বেশি, কিন্তু আমাদেরকে কিনতে যায় বিক্রি করতে যায় আমরা কিন্তু যথেষ্ট হিমশিম করছি। তবে বাজারে ধানের আমদানি কম থাকায় চালের মূল্য কিছুটা বেড়েছে, এমন অজুহাত চালকল মালিক সমিতির নেতাদের। সরকারের যে মার্কেট অপারেশনের যে সেফটি নেট প্ল্যান, সেগুলো একটু অবিলম্বে চালু করা উচিত। বাজারে গেলে বোঝা যায় ধানের আমদানি যেটা থাকার কথা সেটা নাই, কেন নাই, বাজারে ধানটা কোথায় গেল এটা একটু দেখা উচিত। দিনাজপুরে প্রতি বছর 14 লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। এখানকার চাহিদা মিটিয়ে প্রায় 9 লাখ মেট্রিক টন চাল রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভার স্কুল ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের বাবা নারায়ণ রায়। গতকাল রাতে সাভার মডেল থানায় মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান, মা নাজমুল নাহার সিদ্দিকার নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 4-5 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তবে এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। সাভারের ব্যাংক কলোনি এলাকায় নীলা রায় নামে 10ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠে মিজানুর রহমান নামে বখাটে এক যুবকের বিরুদ্ধে। নিহতের স্বজনদের দাবি, বখাটে মিজানুর রহমান দীর্ঘদিন ধরে নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দেয় রোববার রাত 8টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ওই যুবক নীলাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এদিকে সাভারে এক নারীকে গণধর্ষণের অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে নতুনপাড়া এলাকার জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত ও তার সহযোগীরা। রাতেই ওই নারী ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাকিবুর রহমান রিফাত, মোশাররফ সহ আরও 4 জনকে আটক করে। এ ঘটনায় ওই নারী গণধর্ষণের অভিযোগে 6 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে শাহাদাত হোসেন সিফাত নামে আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 10টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়ালো। চিকিৎসকরা জানান, সিফাতের শরীরের 22% এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল। বর্তমানে দগ্ধ আরও 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা মোটামুটি ভালো। তাদের 2 জনকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলা সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ বরিশাল মহানগর শাখার উদ্যোগে দুপুরে বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ছাত্র অধিকার পরিষদের 5 নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ সকল ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা। এদিকে একই সময়ে ছাত্র সমাজ নামে একটি সংগঠনের কর্মীরা নুরুল হক নূরের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদ। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে পুলিশি বাধা উপেক্ষা করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে যশোরেও মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ। সংবাদের সময় হলে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত। আপনারা দেখছেন দেশ সংবাদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কোনো আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়নি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা বলে মানবতার কারণে তাকে মুক্ত করেছেন। এরপরেও বিএনপি নেতারা দোষারোপ করে, তাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা যে সরকারের বিরুদ্ধে নতুন করে বিষেধাগার করছেন, এটা তাদের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কিন্তু আইনি প্রক্রিয়া মুক্তি হয় নাই, এটা শেখ হাসিনার মানবতার কারণে এটা মুক্তি পেয়েছে। এরপরে কোন লজ্জায় তারা সরকারের বা দোষারোপ করে, এটা জাতির বোধগম্য নয়। এই জন্য বিএনপির উচিত ছিল বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। রংপুর ও লালমনিরহাটে তীব্র হচ্ছে তিস্তার ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বসতভিটা, ফসলি জমি, স্কুল সহ বহু স্থাপনা। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে ভোগাই নদের ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে তীর রক্ষা বাঁধ। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া, পশ্চিম ইছলি ও লালমনিরহাটের গোকুন্ডা, মহিষখোঁচা, গড্ডিমারি সহ বিভিন্ন স্থানে তিস্তা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বসতভিটা, ফসলি জমি, স্কুল সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। যে ভাঙন ভাঙবে লাগছে, পানি উন্নয়ন বোর্ড 2-4টে বস্তা ধরে আসি ফেলে দিয়ে তারা চলে যায়, এখানে কোনো কাজ করে না। এই যেমন একটা ঈদগাহ মাঠ, মসজিদ, সামনে মন্দির, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে, সব শেষ। পানি উন্নয়ন বোর্ড বলছে স্রোতের কারণেই ভাঙনের তীব্রতা বাড়ছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ফ্ল্যাটপ্লেন এরিয়া হলে অসংখ্য বাড়িঘর, অবকাঠামো গড়ে উঠেছে। স্থায়ী ব্যবস্থার দিকে আগাচ্ছি এবং কারিগরি কমিটি গঠনের একটা প্রস্তাব আমরা হেড অফিসে প্রেরণ করেছি। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে ভোগাই নদের ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ভাঙনে প্রায় 1.5 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় দ্রুত স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি আমাদের গোবিন্দনগর গ্রামে রক্ষার জন্য কিছুটা করে দেয়, তাহলে আমরা শান্তি মতে থাকতে পারবো। নতুন করে বাঁধ নির্মাণ করা ছাড়া বিকল্প কোনো বুদ্ধি নেই। শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা যশোর খুলনা মহাসড়কের। কার্পেট ও বিটুমিন উঠে গিয়ে এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। তবে দ্রুত এই সড়কটি সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পায়ে হাঁটাই যেখানে কষ্টকর, সেখানে বাস, ট্রাক, রিক্সা, ভ্যান চলছে হেলে ধুলে। কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও খানাখন্দে ভরা।
ব্যস্ততম যশোর খুলনা মহাসড়কের বিশাল অংশ জুড়ে দেখা মিলবে এমন দৃশ্যের। সবচেয়ে বেশি নাজুক অবস্থা মনিহার, ফলপট্রি ও বকরচর এলাকায়। 3 বছর ধরে যে দুরবস্থা, গাড়ি ঘোড়া চলার পরিস্থিতি নাই। একটা প্রেগনেন্ট রুগী যদি নিয়ে যাওয়া হয়, একটা ব্রেন স্ট্রোক রুগী, একটা হার্ট স্ট্রোক রুগী এই রাস্তা দিয়ে নিতে গেলে সে এমনি ঝাঁকিতেই হার্ট অ্যাটাকে মরে যাবে। রাস্তা গর্ত গাড়া, রাস্তায় পানি জমে গেছে, আমরা হেঁটেও যেতে পারিনি। সংস্কারের অভাবে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রপাতি, সৃষ্টি হয় তীব্র যানজটের। গাড়ি চালাতে অসুবিধা আছে। আমরা তো রাস্তা সংস্থা চাই, রাস্তাটা ঠিক হলে তো আমাদের গাড়ি চালাতে সুবিধা হয়। খালি শুনি যে রাস্তা করবে, মাপ টাপ নাই, সব কিছু করে, কিন্তু আমাদের কোনো রাস্তার কোনো কাজকাম করা হচ্ছে না। সড়কটির সংস্কার কাজ এখনো অনুমোদন পর্যায়ে রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আমরা এটা দরপত্র আহ্বান করে দরপত্র মূল্যায়ন প্রতিবেদন বর্তমানে রয়েছে আমাদের মন্ত্রণালয়ে। এটা অনুমোদনযোগ্য আপনার পারচেজ কমিটিতে সিসিজিপি কর্তৃক এটা অনুমোদন হবে। এই মহাসড়ক দিয়ে রাজধানী সহ দূরপাল্লার 32টি রুটে যানবাহন চলাচল করে। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কটির সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃষ্টি ও দীর্ঘদিন সংস্কার না করায় লক্ষ্মীপুরের বেশিরভাগ আঞ্চলিক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হচ্ছে বিশাল বিশাল গর্তের। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর ভোলা বরিশাল মধু চৌধুরীর হাট সড়কের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দৃশ্য এটি। প্রায় 10.5 কিলোমিটার ব্যস্ততম এই সড়কের বেশিরভাগেরই এমন নাজুক অবস্থা। সড়কটির বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবচেয়ে খারাপ অবস্থা সড়কটির কাচারিবাগ থেকে আম্বর ফিশারি পর্যন্ত। ঘাট থেকে এই পর্যন্ত আসছি, প্রায় তো 10-15 মিনিটের রাস্তা, যে রাস্তা আমি 1 ঘন্টা পার হতে পারি না। রাস্তাঘাটে গাড়ি চালাতে পারি না, রাস্তাঘাটগুলো ভাঙা, খুব অসুবিধা হয়। এখান থেকে হাজার হাজার গাড়ি যাওয়ার আশা করে, কিন্তু এই রাস্তাটা মেরামত করা হচ্ছে না। শুধু এই সড়কটি নয়, বৃষ্টি, জোয়ারের পানি ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে জেলার বেশিরভাগ আঞ্চলিক সড়ক। সড়ক বিভাগের তথ্য বলছে, চলতি বর্ষা মৌসুমে জেলার অন্তত 8টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দীর্ঘদিন সংস্কার নেই বেশ কয়েকটি সড়কের। তবে সীমিত বরাদ্দের কারণে এই সব সড়কের সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। টাকার স্বল্পতার কারণে মেরামত করা হচ্ছে না, তথাপিও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে অন্য যে কোনো প্রজেক্ট থেকে এগুলো মেরামত করা যায়। শুধু মেরামতি স্কিম থেকে বার্ষিক যে কর্মসূচি আছে মেরামতে, সেটা বাদেও অন্য প্রকল্প থেকে যাতে মেরামত করা যায় সেই ব্যাপারে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। আসছে পর্যায়ক্রমে এগুলো মেরামত হবে। যদিও বিষয়টিকে ভিন্নভাবে দেখছে সচেতন মহল। সুজনের জেলা সভাপতি বলছেন, উন্নয়ন কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এইসব সড়ক উন্নয়ন ক্ষেত্রে এইসব সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি কারচুপির কারণে নিম্নমানের কাজ হচ্ছে। এছাড়া জনদুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার অভাবকেও দায়ী করলেন মোহাম্মদ কামাল হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ সংবাদ। কুড়িগ্রামে আদম আলী হত্যা মামলায় করিম মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নান এই রায় দেন। মামলার বিবরণী জানা যায়, দক্ষিণ মরাগাটা গ্রামের করিম মিয়ার সাথে কাঠমিস্ত্রির কাজ করত একই এলাকার আদম আলী। 2011 সালের 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পরে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আজ এই রায় দেন আদালত। কক্সবাজার মহেশখালী নৌরুট পারাপারের সময় ফিশিং বোটের ধাক্কায় গাম্বর থেকে পড়ে নিখোঁজ ছাত্র তোফায়েল মাহমুদের মৃতদেহ 2 দিন পর সোনাদিয়া দ্বীপ পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌস জানান, সকালে সোনাদিয়ার মগচর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম কলেজের অনার্স পড়ুয়া ছাত্র তোফায়েল শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নং জেটিঘাট থেকে গামবোট করে নিজ বাড়ি মহেশখালী যাচ্ছিলেন। এ সময় ৩৮ জন যাত্রী নিয়ে গামবোটটি বাঘখালীর মোহনায় পৌঁছালে অপর দিক থেকে আসে একটি ফিশিং বোট যাত্রীবাহী গামবোটের সজোরে ধাক্কা দেয়। এ সময় ৩ জন যাত্রী বাঘখালীর নদীতে পড়ে যায়। ২ জন যাত্রীকে সাথে সাথে উদ্ধার করা হলেও তোফায়েল নিখোঁজ ছিল। তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নেত্রকোনার মদন পৌরসভায়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং ভাঙা রাস্তার কারণে দুর্ভোগ বেড়েছে তাদের। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2018 সালে নেত্রকোনার মদন পৌরসভাটি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেশিরভাগ সড়কই খানাখন্দে পরিণত হয়েছে। আবার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলজটের সৃষ্টি হয়। আবার ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্র ময়লা ফেলছে অনেকে। এতে দুর্ভোগ বেড়েছে তাদের। রাস্তাঘাট না থাকার কারণে আমাদের স্কুলে যে ছাত্রছাত্রী যারা আছে তারা প্রতিষ্ঠানে আসতে পারে না। ড্রেনেজ সিস্টেমগুলো খুব খারাপ, পানিগুলো যে জায়গায় জাম হয়ে আছে এই জায়গাতেই তাই এগুলো নামার কোনো ব্যবস্থা নাই। গেল 2 বছর ধরে পৌরকর বেশি দিয়েও নাগরিক সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পৌরসভায় যে টাকা পয়সা আসে এটা উন্নয়নের ধরা যায় না। পৌর মেয়র বলছেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পানি নিষ্কাশনের যে বিষয়টা আছে এই বিষয়টা তো আপনার একখানে আপনার গর্ত আর একখানে উঁচা, এই টাইপের জায়গা যে সমস্ত জায়গা আছে এগুলি এই সমস্ত সাইড দিয়ে আপনার পানি নিষ্কাশনের বিষয়টা কমই হয়েছে, বাদ বাকি অনেক করছে আর কি। জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটা আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ বরিশাল শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনেই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা 10 গ্রেডে বেতন প্রদান, পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকুরি বিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ সহ 6 দফার দাবি জানান। এসব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কুষ্টিয়া শিলাইদহের কুঠি বাড়ি। তাই তো দর্শনার্থী এবং কবি ভক্তদের বিচরণে আবারও প্রাণ ফিরেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিচরিত বাড়ির আঙিনা। তবে করোনা সতর্কতায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে কুঠি বাড়িতে। জামিল হাসান খান খোকনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে কলকাতার ঐতিহাসিক জোড়াসাঁকুর ঠাকুর পরিবারের কুঠি বাড়ি। বাংলাদেশের জমিদারি দেখভালের দায়িত্ব নিয়ে 18 শতকের শেষের দিকে রবীন্দ্রনাথ সর্বপ্রথম শিলাইদহে আসেন। 1958 সালে কুঠি বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে। পরে স্বাধীনতার পর কুঠি বাড়িকে রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলে সরকার। কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীকে ঘিরে নানা আয়োজন করা হয় কুঠি বাড়িতে। এছাড়া অন্যান্য সময়েও দেশ বিদেশের ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত থাকে কুঠি বাড়ির আঙ্গিনা। করোনার প্রভাবে দীর্ঘ 6 মাসের নীরবতা ভেঙে আবারও সরব হচ্ছে কুঠিবাড়ি। গেল বুধবার থেকে খুলেছে কুঠিবাড়ির প্রবেশদ্বার। ঘরবন্দির সময়কে বিদায় জানিয়ে ধীরে ধীরে আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। করোনা ভাইরাসের কারণে কুঠির বাড়ি বন্ধ ছিল, এখন খুলে দেওয়া হয়েছে বলে আমরা ঘুরতে আসছি। আন্টির সঙ্গে কুঠি বাড়ি ঘুরতে আসছি এবং দেখতে আসছি। দর্শনার্থীদের ভিড় একটু কম, আর এর মধ্যে আমরা এসে খুব স্বস্তি বোধ করছি। পুরাতন ঐতিহ্য আছে আমাদের, শিক্ষাগুরু, আমরা তার স্মৃতিচারণ থেকে অনেক কিছু শিখবো এবং প্র্যাকটিক্যালি দেখতে পারবো। তবে করোনা সংক্রমণ রোধে প্রবেশ মুখে নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি। দর্শনার্থী যারা আসবে তাদের
আমরা স্বাস্থ্যবিধি মেনে ভিতরে প্রবেশ করানোর অনুমতি প্রদান করছি। বিশেষ করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, হ্যান্ড স্যানিটাইজার সহ নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কোটিবাড়ি পরিদর্শন করবে। প্রায় 11 একর জায়গা জুড়ে সবুজ বৃক্ষে ঘেরা এই ভবনটির দোতলায় কুঠিবাড়ি। ভবনের উপরে পিরামিড আকৃতির ছাদ, নিচতলায় হলরুম ও গ্রন্থাগার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে কৃষি সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বজ্রপাত নিরোধ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাগুরা ও নোয়াখালীতে সহস্রাধিক তালবীজ সহ বিভিন্ন গাছে চারা রোপণ করা হয়েছে। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন প্রাঙ্গণে সুপ্রভাত বাংলাদেশ নামে একটি সংগঠন ৫,০০০ তালের বীজ রোপণের উদ্যোগ নিয়েছে। সকালে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। নোয়াখালীর উপকূলীয় এলাকায় ১,০০০ তাল গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। আর এই ছিল দেশ সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।